Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence for class 7. তোমাদের পরীক্ষায় যেভাবে চেঞ্জিং সেন্টেন্স আসে যে তোমার চেঞ্জিং সেন্টেন্সে তোমার 5টা সেন্টেন্স দেওয়া থাকে সেখানে তোমার থাকবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, তোমার প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ভাইস ভার্সা, মানে এগুলো অ্যাসার্টিভ থেকে আবার ইন্টারোগেটিভতে অ্যাসার্টিভ হতে পারে। তো এইখানে দেখো তোমার এই রুলসগুলো আমি করানো হয়েছে, তোমার ইন্টারোগেটিভ রুলস করছে, এক্সক্লামেটরি করছে, ভয়েসের রুলস। সেখান থেকে আজকে আমি কিছু সেন্টেন্স তোমাদেরকে দিয়েছি প্র্যাকটিসের জন্য। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার রুলসটা মনে থাকবে এবং তুমি খুব ভালোভাবে সেটাকে করতে পারবে। এখন আমি যে কিছু সেন্টেন্স, যে 6টা সেন্টেন্স তোমাকে আমি আজকে যে প্র্যাকটিস করাবো, এর মধ্যে কোন রুলস কোনটা আসে সেটা আমি তোমাকে সাথে সাথে বলে দিচ্ছি এবং প্র্যাকটিস করাচ্ছি। তোমাকে সেটা অবশ্যই তোমাকে বাসায় লিখতে হবে। দেখো যে চেঞ্জিং সেন্টেন্সের প্রথমটা দেখো কি লেখা আছে, ফ্লোরা ইজ অ্যান অর্ডিনারি গার্ল। ফ্লোরা একজন সাধারণ মেয়ে। ফ্লোরা তোমাদের বইয়ের যে প্যাসেজ ইউনিট 3 যে প্যাসেজগুলো ফ্লোরা এবং ফারাবি, সেই ফ্লোরাই ধরো যে একজন অর্ডিনারি গার্ল, সে একটা সাধারণ সিম্পল একটা মেয়ে। যদি তুমি এটাকে নেগেটিভ করতে হয়, এটা রুলসটা তোমাকে জানতে হবে। আমরা জানি যে বি ভার্বগুলোর পর নট বসবে এবং যে মূল ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা যেমন অর্ডিনারি সাধারণ, এটা যদি অপোজিট ওয়ার্ড দাও অসাধারণ, তাহলে অর্ডিনারিটা হলে সাধারণ, অসাধারণ হলে এক্সট্রা অর্ডিনারি। তোমাকে সেই অপোজিট ওয়ার্ডটা তোমার জানতে হবে, না হলে তুমি এটাকে নেগেটিভ করতে পারবে না এই রুলসের ক্ষেত্রে। তাহলে কি হলো যে বি ভার্বের পর নট বসবে, তাহলে ফ্লোরা ইজ অ্যান অর্ডিনারি গার্ল, তাহলে হয়ে যাবে ফ্লোরা একটা সাধারণ মেয়ে আর ফ্লোরা একটা অসাধারণ মেয়ে নয়, তাহলে কি সাধারণ। তাহলে উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমি করি, রুলসটা আবার বলি যে অ্যামিজার, ওয়াজ, ওয়ার বা যে বি ভার্বগুলো আছে এরপরে যেতে নেগেটিভ করতে একটা নট দিতে হবে, আর যে মূল ওয়ার্ডটা অ্যাডজেটিভ, সেই ওয়ার্ডটার কি করবা, এখানে অ্যাডজেটিভ অ্যাডভার্ব মূল ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড বসাতে হবে। যেহেতু এখানে যেহেতু এটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু, অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারিটা ভাওয়েল সাউন্ড দিয়ে, তাহলে এক্সট্রা অর্ডিনারি গার্ল মানে তোমার অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার নেগেটিভ হয়ে গেল ফ্লোরা ইজ অ্যান অর্ডিনারি গার্ল। যদি নেগেটিভ করো ফ্লোরা ইজ নট অ্যান এক্সট্রা অর্ডিনারি গার্ল, তাহলে এই অপোজিট ওয়ার্ডটা তোমাকে অবশ্যই জানতে। এইভাবে তোমার ভোকাবুলারি জানবা, তোমার ইংলিশে তোমার ভোকাবুলারি স্কিলটা তোমার ইনরিচ হবে। সব কিছুতেই তোমার ওয়ার্ড, এটার অর্থটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি মিলাতে পারবা। এখন দেখো সেকেন্ড সেন্টেন্সটা, যেমন তোমার প্রথমটা ছিল নেগেটিভ, সেকেন্ড সেন্টেন্সটা হলো তোমার অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে এখন তুমি কী করো, এই নেগেটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করবা। যেহেতু এটা নেগেটিভ ইন্ডিকেট করছে, এটাকে অ্যাফার্মেটিভ করবা, আর আগেরটা ছিল নেগেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ থেকে। আচ্ছা এখন দেখো কি লিখছি, ফ্রিডম ফাইটার্স আর নেভার ফরগটেন, মানে মুক্তিযোদ্ধা আমাদের দেশে, তাদেরকে আমরা কখনো ভুলে যাই না, আমাদের ধারা আর কি, প্যাসিভ লাইন। আচ্ছা দেখো তাহলে তোমার কি এটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে নেগেটিভ করতে হবে। এইখানে দেখা যাচ্ছে যে আমরা জানি এটা অর্থের কোনো চেঞ্জ করা যাবে না, তাহলে নেগেটিভে যে নেভারটাকে তোমাকে, এটা নেগেটিভ ওয়ার্ড, সেটাকে তোমাকে কি করতে হবে, পজিটিভ মানে অ্যাফার্মেটিভ আনতে হবে। তো নেভারটা হচ্ছে অলওয়েজ, অলওয়েজের অপোজিট ওয়ার্ড হচ্ছে নেভার। আর এইখানে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফরগটেন, হ্যাঁ, বা ফরগট হয় অনেক সময়, মানে অনেক সময় এটা ইউজ করা হয় ফরগট, এখন ফরগটেন দুইটাই ইউজ করা যায়। তো ফরগেট মানে ভুলে যাওয়া, আর ভুলে যাওয়ার বাংলা হলো স্মরণ করা। আর বাংলা ওয়ার্ডটা যেহেতু ইংলিশ ওয়ার্ডটা জানতে হবে, সেটা হচ্ছে রিমেম্বার, হ্যাঁ। তাহলে রিমেম্বারটা আর ফরগেট, আর যেহেতু ফরগটেন ভার্বের ভিতরি, তাহলে রিমেম্বারের তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে রিমেম্বার্ড। তাহলে কি হবে দেখো, ফ্রিডম ফাইটার্স আর অলওয়েজ রিমেম্বার্ড, তাদেরকে আমরা সর্বদাই স্মরণ রাখি। দেখো করি, তাহলে কি হবে তোমার, আমি আবার বলছি, দেখো এই রুলসটা হলো ফ্রিডম ফাইটার্স। আমি যেহেতু অ্যাফার্মেটিভ করব, সেই অ্যাফার্মেটিভ করতে হলে আমার নেগেটিভের ওয়ার্ড রাখা যাবে না, নেগেটিভ হয়ে যাবে কি নেভারের পরিবর্তে অলওয়েজ, আর এই যে ভার্বটার বিপরীত অপোজিট ভার্ব বসতে হবে। রিমেম্বার প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল, আমি এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে লিখব। তাহলে ফ্রিডম ফাইটার্স আর নেভার ফরগটেন, আর ফ্রিডম ফাইটার্স আর অলওয়েজ রিমেম্বার্ড, তাহলে তোমার এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। এখন দেখো পরে থার্ড সেন্টেন্সটা দেখো, দে আর ভেরি হ্যাপি।
তারা খুবই সুখী। এটা তোমাকে এক্সক্লামেটরি করতে হবে। এটা এক্সক্লামেটরি রুলসটা হলো যে আমরা জানি যে যেই সেন্টেন্সে আর্টিকেল ছাড়া শুধু অ্যাডজেটিভ ভার্ব এগুলো থাকলে সেন্টেন্সের প্রথমে হাউ বসাতে হয়, তারপরে অ্যাডজেটিভ ওয়ার্ডটা বসবে, তারপর সাবজেক্ট ভার্ব এবং নোট অফ এক্সক্লামেশন। তাহলে দেখো আমরা জানি কি যে যদি আর্টিকেল না থাকে তাহলে সেন্টেন্সের প্রথমে কি বসবে? হাউ। কি বসবে? হাউ। এখানে অ্যাডজেটিভ ওয়ার্ডটা কোনটা? হাউ হ্যাপি। আর যদি তুমি এইভাবে না বুঝো যে অ্যাডজেটিভ ওয়ার্ডটাকে হাউ হ্যাপি, বেরি থাকলে আরও ইজি, যে বেরির পরেই সাধারণত কি অ্যাডজেটিভ ওয়ার্ডটা থাকে। তারপর দেখো কি হবে, দেখো হাউ হ্যাপি, এবার সাবজেক্ট ভার্ব দে আর। তোমাকে এমন লাস্টে নোট অফ এক্সক্লামেশন আশ্চর্যজনক চিহ্ন, তোমাকে এমনভাবে বলতে হবে হাউ হ্যাপি দে আর, তারা কত সুখী, মানে এক্সক্লেমেটরি, তোমাকে সেই আবেগটা তোমাকে আনতে হবে। তাহলে কিভাবে হবে রুলসটা? যদি বেরি থাকে তাহলে তো বুঝতেই পারবা না, শুধু অ্যাডজেটিভ থাকলে সেন্টেন্সের প্রথমে হাউ বসবে, তারপরে বেরির পরের অংশ বা অ্যাডজেটিভ অংশটা বসাবা, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বসে এক্সক্লেমেটরি চিহ্ন হবে। এখন দেখো কোশ্চেন নাম্বার 4 নাম্বারটা দেখো যে এটা ইন্টারোগেটিভ করতে হবে। আমি অ্যাফার্মেটিভ করলাম, নেগেটিভ করলাম, এক্সক্লামেটরি, এখন করবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। এবার তুমি যদি বা এটা অ্যাসার্টিভসের যদি ইন্টারোগেটিভ করো, কে সুখী হতে না চায়, মানে একটা তোমাকে প্রশ্নের মতো আসবে ইন্টারোগেটিভ। তাহলে রুলসটা হলো এভরিবডি থাকলে আমরা হু বসাবো, হু ডাজ নট টেন্স অনুসারে, যেতে এটা প্রেজেন্ট টেন্স, আবার হু ডাজ নট বসে বা হু ডিড নটও বসে, যেহেতু এটা প্রেজেন্ট আছে, এভরিবডির পরিবর্তে হু, তারপরে কি বসলো? ডাজ নট। কি বসলো? ডাজ নট ওয়ান্ট, যেহেতু ওয়ান্ট টু বি হ্যাপি। লাস্টে কী দিব? কোয়েশ্চেন মার্ক দিবা। যে কী লিখছি এটা দেখো, এভরিবডির পরিবর্তে হু আসলো, আর এইখানে কি আসলো? যে একটা হু ডাজ নট, যেহেতু ভার্ব বা প্রেজেন্ট ফর্ম, তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না, মানে সবাই চায়, তাই না? তাহলে এভরিবডি ওয়ান্টস টু, তাহলে মনে রাখবা যে এভরিবডির পরিবর্তে হু ডাজ নট বসাবো, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ লিখে তুমি কোশ্চেন দিলে। আর ডাজ নটের পরে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস থাকলে সেটা উঠে যায়। এবার দেখো পরের 5 নম্বর সেন্টেন্সটা দেখো, সেটাও ইন্টারোগেটিভ। কি লিখছে? দ্য বয় টুক আ জব, ভালুকটি একটা চাকরি নিয়েছিল। এটা পাস্ট টেন্স। টুক টুক ফর্মটা কোথায় থেকে আসছে? প্রেজেন্ট ফর্মটা হলো টেক, টেক টুক টেকেন। তো যদি এইরকম যে সাবজেক্টটির মূল ভার্বটি যদি পাস্ট ফর্ম হয়, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড আসবে, এবং সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ, যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, তাহলে কি আসবে? ডিডেন্ট। ডিডেন্ট, তারপর সাবজেক্ট কি আসবে? দ্য বয়। কিন্তু আমরা জানি ডিড নট বা ডিডের পরে ভার্বটি কি হয়ে যায়? প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। কিন্তু এই চেঞ্জ করতে এটা কিন্তু ভুল করবা না। পাস্ট টেন্স হলে ডিডেন্ট, তারপরে আমার মূল ভার্বটা আবার প্রেজেন্ট ফর্ম। ডিড নটের পরে সবসময় ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়। আর ডিড নটটা সেন্টেন্সের কেন প্রথমে আসছে? যেহেতু এটা আমি ইন্টারোগেটিভ করব, আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বা অন্য কোনো অক্সিলারি ভার্ব যদি অ্যামিজার হয় সেগুলো সেন্টেন্সের প্রথমে আনতে হতো। মূল ভার্ব যেহেতু এটা পাস্ট ফর্ম ছিল, আমি এই ডিড নট অক্সিলারি ভার্ব হিসেবে সেন্টেন্সের প্রথমে এসে মূল ভার্বটা প্রেজেন্ট হবে, তারপরে অংশটা লিখে নোটও এখানে যেটা কোশ্চেন মার্কটা ইউজ করবা তুমি, যা ডিডেন্ট দ্য বয় টেক এ জব, ভালুকটি কি চাকরি নিয়েছিল, মানে তোমার প্রশ্নটা আসে, হ্যাঁ সে নিয়েছিল। তারপরে দেখো লাস্টে একটা দেওয়া হলো পেসিভ, যেই পেসিভ ফর্মটা ভুল করে, এটা একটা এক্সেপশনাল দেওয়া হয়েছে। আমরা পেসিভে যেহেতু বাই প্রিপোজিশন যোগ করে সাবজেক্টকে অবজেক্ট করি, এখানে বাই আসবে না। কিছু কিছু মানে ভার্ব আছে যে ভার্বের ক্ষেত্রে তোমার প্রিপোজিশনটা ফিক্স থাকে পেসিভ ভয়েস করার ক্ষেত্রে, যেখানে এখানে ফিলের সাথে উইথ বসবে কিন্তু ভাই বসবে না। যেহেতু এটা পাস্ট টেন্সে আসে, তাহলে আমার পাস্ট টেন্স অনুসারে স্ট্রাকচার, তোমাদের যে রুলসগুলো করেছি স্ট্রাকচার অনুসারে সেটাকে আনতে হবে। তাহলে যে পেসিভ ভয়েস করার রুলস হলো অবজেক্টই সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কি বলো তো? দ্য রোম। এখানে ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে আসবে, যেহেতু রোম সিঙ্গুলার তাহলে ওয়াজ। আর ভার্বের পাস্ট ফিলের ভার্বের পাস্ট ফর্ম ফিল, এখানে বাইন হয়ে কি বসবে? উইথ। এইটার জন্যই তোমাকে এটা দেওয়া হয়েছে বাই স্মোক দোয়া দ্বারা। হ্যাঁ, এইটা তোমাকে বুঝতে হবে যে ফিল ভার্বের পরে বাইন হয়ে উইথ বসে, এইটি একটা এক্সেপশনাল রোল, এইটাই তোমাকে জানতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা পেসিভ ফর্ম, ঠিক আছে? তোমাকে ডিয়ার লার্নার্স দেখো, তোমার যে আজকে যে রুলসগুলো আমি যেই প্র্যাকটিস করেছি, যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো তুমি লিখে আবার বাসায় প্র্যাকটিস করবে। এখন দেখো তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্কটা অবশ্যই বাসায় তুমি করবা। হোমওয়ার্কটা হলো
কি একটা প্যারাগ্রাফ দিব। প্যারাগ্রাফটা হলো এটি স্টম, যেটা তুমি খুব পরিচিত এবং খুব ভালোভাবে তুমি 6এও পড়েছো এবং 5। দেখো প্যারাগ্রাফটা হলো এটি স্টম, ঠিক আছে? এটি স্টমটা। আর ঠিক এটা আজকের তারিখ হলো তোমার যেহেতু 15 তারিখ, আর তুমি এটাকে সাবমিট করবা কত তারিখে? 7 দিন দেওয়া হলে 22 তারিখ, 7 দিন পর তুমি সাবমিট দেবা। 22 তারিখে তুমি এটাকে জমা দেবা, ঠিক আছে? দেখো তাহলে তোমার হোমওয়ার্কটা কী হলো? এই টিস্টের একটা প্যারাগ্রাফ তুমি মেমোরাইজ করবা, লিখে বা স্কুলে জমা দিয়ে যাবা। আর এই যে 5টা সেন্টেন্সও লিখে তুমি সাবমিট করবা এই প্যারাগ্রাফের সাথে। তোমার এটি হোমওয়ার্ক রয়ে গেলো। এই সেন্টেন্সগুলি দেখে দেখে বারবার তুমি রুলস অনুসারে তুমি লিখো বা বারবার লিখো করতে করতে তোমার দেখবা এর আয়ত্তে এসে যাবে। ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।